নাম ধরে কে যেন ডাকে এই কুয়াশার ভেতরে। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা শুনছেন কনিষ্ক সাহার লেখা গভীর জঙ্গলের চতুর্থ পর্ব। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য শুভম চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। অক্টোবরের সেই অপার্থিব কুয়াশা মাখা বিকেলে আমি যখন কেবিনে ফিরলাম, তখন দিনের আলো নিভে গিয়ে চারপাশের আকাশটা একটা থেঁতলে যাওয়া বেগুনি রঙের রূপ নিয়েছে। অরণ্যের বুক চিরে আসা সেই অদ্ভুত নিস্তব্ধতা আমার স্নায়ুর উপর কোনো এক অদৃশ্য হাত বুলিয়ে দিচ্ছিল। কেবিনে ঢুকে দরজাটা বন্ধ করার সময়টুকুও পেলাম না। ঠিক তখনই নিথর ঘরটার এক কোণে রাখা সেই পুরনো ফিলিপস রেডিওটা সশব্দে জেগে উঠল। রেডিওর চালু হওয়ার শব্দটা স্বাভাবিক ছিল না। কোনো চ্যানেলের টিউনিং বা স্ট্যাটিকের কর্কশ শব্দ নয়, বরং সেটা ছিল একটা ভিজে কাশির শব্দ, যেন কোনো এক গভীর জলাশয়ের তলা থেকে কেউ তার শেষ নিঃশ্বাসটুকু দিয়ে ফুসফুসে জমে থাকা কফ আর রক্তকে বাইরে বের করে আনার আপ্রাণ চেষ্টা করছে। শব্দটা ঘরের প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে আমার কানের পর্দায় সজোরে আঘাত করল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। রেডিওর পিছনে গিয়ে দেখলাম ব্যাটারি নেই, কোনো ইলেকট্রনিক প্লাগ ও সকেটে লাগানো নেই। অথচ এই শব্দহীন নিস্তব্ধতায় রেডিওটা একটা জীবন্ত শরীরের মতো ধুঁকছে। তারপর একটা মানুষের গলা ভেসে এলো। বাংলা শব্দগুলো যেন কোনো ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো ঘষে ঘষে বেরোচ্ছে। গলার স্বরটা এমন যেন কথা বলার জন্য যে স্বরযন্ত্র লাগে সেটা অনেক দিন আগেই শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমিও জানি না এটা কিভাবে কাজ করছে, তবে শোনো, এখানে থেকো না, চলে যাও ওরা আসার আগে। আমার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। কোনো মতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলাম, কারা? রেডিওতে কয়েক মুহূর্তের এক অনন্ত নীরবতা। তারপর সেই কণ্ঠস্বর আরো করুণ, আরো ভয়ার্ত হয়ে ফিসফিসিয়ে উঠল, ওরা আগুনে তোমার কষ্ট সহ্য করতে পারে না। ওটাই একমাত্র পর্দা। ধূপ জ্বালাও। কিন্তু কারা আসছে? আপনি কে? আমি চিৎকার করে উঠলাম। রেডিওটা একটা তীক্ষ্ণ আর্তনাদ করে স্তব্ধ হয়ে গেল। ঘরটা আবার সেই আদিম নিস্তব্ধতায় ডুবে গেল। বাইরে অরণ্য তখন একদম নিথর, এমনকি একটা পাতার নড়ারও শব্দ নেই। মনে হলো বাইরের জঙ্গলটাও কান পেতে আমাদের কথোপকথন শুনছিল। রাত 8টা। অরণ্যের অন্ধকার এখন কেবিনের কাঠের দেওয়ালে ধাক্কা দিচ্ছে। আমি পিছনের একটা ছোট ঘরে বসে পুরনো ফাইলগুলো ঘাঁটতে শুরু করলাম। পরমব্রত সেন, লোকটার সম্পর্কে বিএফসির অফিসগুলোতে খুব কম তথ্য ছিল। ফাইলের পাতা উল্টাতে উল্টাতে আমি অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। মনটা বারবার সেই রেডিওর শব্দে ফিরে যাচ্ছিল। হঠাৎ একটা ফাইলে কিছু খবরের কাগজের কাটিং আর হাতে লেখা চিঠি চোখে পড়ল। স্থানীয় রাজনীতির এক অন্ধকার দিক বেরিয়ে এলো সেখানে।
এলাকার প্রতাপশালী এমএলএর লোকজন পরমব্রতবাবুর কাছে মোটা অঙ্কের টাকা চেয়েছিল। তোলা না দিলে এই জঙ্গলে কাজ করা অসম্ভব করে তুলবে বলে হুমকি দিয়েছিল। পরমব্রতবাবু লড়াকু মানুষ ছিলেন। আইনজীবীর চিঠি, পাল্টা অভিযোগ সবই ছিল ফাইলে, কিন্তু শেষ পাতায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা পুলিশি তদন্তের ফলাফল ছিল না। যেন একটা জলজ্যান্ত মানুষের অস্তিত্ব সেই পাহাড় প্রমাণ নথির মাঝপথে হঠাৎ করেই উবে গেছে। আমি ফাইলটা বন্ধ করে টেবিলের উপর রাখলাম। একটা ঠান্ডা স্রোত আমার মেরুদণ্ড বয়ে নেমে গেল। পরমব্রত সেন কি এই রাজনৈতিক চাপের মুখে হারিয়ে গেলেন, নাকি অরণ্য নিজেই তাকে আত্মসাৎ করে নিয়েছে? রাত তখন 10:30। কুয়াশা এতটাই ঘন হয়ে এসেছে যে ফগ লাইটের আলো তাকে ভেদ করতে পারছে না। আমি বিছানায় শুয়ে চোখের পাতা এক করার চেষ্টা করছি, ঠিক তখনই বাইরের সেই স্তব্ধতা ভেঙে একটা ডাক এলো। অয়ন, অয়ন, এদিকে আয় তো বাবা। আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গলাটা বাবার, আমার বাবা, যিনি 3 বছর আগে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেই একই সুর, সেই একই টান, যেভাবে বিকেলে অফিস থেকে ফিরে আমাকে ডাকতেন। যুক্তি বলছিল এটা অসম্ভব, এটা মস্তিষ্কের কোনো জটিল বিকার, কিন্তু আবেগ আর আদিম ভয় মানুষকে যুক্তির বাইরে নিয়ে যায়। আমি অনেকটা সম্মোহিতের মতো কেবিন থেকে বেরিয়ে এলাম। বাইরে ফগ লাইটের হলদেটে আলোর বৃত্তের ঠিক শেষ সীমানায় দাঁড়িয়ে তাকালাম। শুধু গাছ আর ঘন অন্ধকার। বৃষ্টির পর ভিজে মাটির সেই সোঁদা গন্ধের সাথে মিশে আছে পচা পাতার এক ভ্যাপসা গন্ধ। কোনো এক অমোঘ আকর্ষণে আমি জঙ্গলের গভীরে হাঁটতে শুরু করলাম। প্রতিটি পদক্ষেপ যেন আমাকে এক অনন্ত অতল গহ্বরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ কিছু একটা নড়ল। ফগ লাইটের ঠিক বিপরীতে একটা বিশাল কাঁঠাল গাছ। গাছটার অন্ধকার অবয়ব বা সিলুয়েট আলোর বিপরীতে দাঁড়িয়ে এক দানবের মতো মনে হচ্ছে। ডালে কি আছে দেখা যাচ্ছে না, শুধু দেখলাম একজন মানুষ বসে আছে। ডালে পা ঝুলিয়ে দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে। আমি কয়েক পা এগিয়ে গেলাম। কানে এলো একটা সুর, অতি পরিচিত পুরনো বাংলা ছবির গান। খুব নিচু গলায় গুনগুন করছে সে, কিন্তু সেই সুরের মধ্যে কোনো মাধুর্য নেই, আছে কেবল এক শীতল বিষাদ। লোকটা রোগা, মাথায় চুল নেই বললেই চলে। ডালে পা দোলাচ্ছে আর গাইছে। পিঠ ফেরানো থাকায় মুখটা দেখতে পাচ্ছিলাম না। আমি খুব সাবধানে ডাকলাম, শুনছেন? গানটা হঠাৎ থেমে গেল। পা দোলানো বন্ধ হলো, কিন্তু সে ফিরল না। আমি আবার ডাকলাম। এবার সে খুব ধীরে ধীরে মাথাটা ঘোরালো। আমি টর্চের আলোটা তার মুখের উপর ফেললাম, আর যা দেখলাম তার জন্য কোনো মনস্তাত্ত্বিক প্রস্তুতি যথেষ্ট ছিল না। লোকটার চোখ দুটো মানুষের মতো সামনে নয়, বরং মাথার দুই পাশে, ঠিক
ঠিক মাছের চোখের মতো। সেই চোখ থেকে একটা ফ্যাকাশে নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছে, আর তার মুখে যে হাসিটা ঝুলে আছে সেটা কোনো মানুষের হাসি হতেই পারে না। ঠোঁটের দুই কোণ, গাল ছিঁড়ে প্রায় কানের লতি পর্যন্ত পৌঁছে গেছে। দাঁতগুলো সরু আর ধারালো। সে ওই বিভৎস মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত আওয়াজ করল। হাসি আর কান্নার এক কর্কশ সংমিশ্রণ। আমি এক মুহূর্ত নষ্ট না করে বিপরীত দিকে দৌড় শুরু করলাম। আমার পিছনের জঙ্গলটা যেন হঠাৎ জেগে উঠল। বড় বড় ডাল মটমট করে ভাঙার শব্দ পাচ্ছি। মনে হচ্ছে কোনো প্রকাণ্ড জন্তু এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে আমার পিছু নিচ্ছে। সেই হাসির শব্দটা এখন এখন ঠিক আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। সে হাসছে এত উঁচু গ্রামে, এত দ্রুত, যেন কাঁচ ভাঙার শব্দ অরণ্যের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিচ্ছে। দৌড়াতে দৌড়াতে আমি পাম্প হাউসের কাছে পৌঁছলাম। দরজাটা খুলে ভেতরে ঢুকে সজোরে বোল্টটা লাগিয়ে দিলাম। বাইরের অন্ধকার থেকে সেই অমানসিক হাসির শব্দ দরজার চারপাশ ঘুরে বেড়াতে লাগলো। নখের আঁচড় পড়ার শব্দ পেলাম কাঠের দরজায়। পাম্প হাউসের স্যাঁতস্যাঁতে মেঝেতে আমার টর্চের আলো পড়ল। দেখলাম এক কোণে একটা আধপোড়া ধূপ পড়ে আছে। রেডিওর সেই কণ্ঠস্বরটা আবার আমার কানে বেজে উঠল। ধূপ জ্বালাও। আমার পকেটে লাইটার ছিল। আমি কাঁপতে কাঁপতে সেই ধূপের কুঠিটা জ্বালালাম। শরীর নীলচে ধোঁয়া ঘরটায় ছড়িয়ে পড়তে শুরু করল। চন্দন আর কোনো অচেনা ভেষজের কড়া গন্ধ ঘরটাকে ভরাট করে দিল। বিস্ময়করভাবে ধোঁয়াটা বাইরে যেতেই দরজার ওপাশের সেই আঁচড়ানোর শব্দ আর পৈশাচিক হাসিটা হঠাৎ করে থেমে গেল। এক অদ্ভুত গোঙানি আর যন্ত্রণার শব্দ দূরে মিলিয়ে যেতে লাগল। অরণ্য আবার তার সেই শান্ত গম্ভীর চেহারায় ফিরে এলো। আমি দেওয়ালে পিঠ দিয়ে বসে পড়লাম। ধূপের ধোঁয়াটা আমার স্নায়ুগুলোকে শিথিল করে দিচ্ছিল। এক গভীর তন্দ্রা বা হিপনোটিক আচ্ছন্নতা আমাকে গ্রাস করতে শুরু করলো। জানি এই রাতে ঘুমোনো বিপজ্জনক, কিন্তু আমার শরীর আর মন আর বইতে পারছিল না। ধোঁয়াটে অন্ধকারের মাঝেই আমার চোখ দুটো বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন জানলার ফাঁক দিয়ে সোনালি রোদ ঘরে ঢুকছে। বাইরে মানুষের কলরব, জিপ গাড়ির ইঞ্জিনের শব্দ। দিনের শিফটের কর্মীরা এসে গেছে। আমি বাইরে বেরিয়ে এলাম। চারপাশটা এতই স্বাভাবিক যে গত রাতের সেই বিভীষিকাকে এখন কোনো দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে।